শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি উম্মের উম্মানা নূর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষিকা, সহকারী শিক্ষিকা, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি পড়াবো ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। এই করোনা পরিস্থিতির কারণে আমরা এখন আমাদের স্কুলে নিয়মিত উপস্থিত হতে পারছি না, যার কারণে আমরা আমাদের পড়া দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি পর্ব বাসায় সেরে ফেলব। আজকে আমি তোমাদের পড়াবো তৃতীয় অধ্যায়ের বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। বিশ্ব ভৌগোলিক মানে হচ্ছে পৃথিবীর কথা বলা হয়েছে। বাংলাদেশের অবস্থান, পৃথিবীতে বাংলাদেশের অবস্থান। এখানে পৃথিবীর সমস্ত ভূখণ্ডকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। সমস্ত ভূখণ্ডকে 7টি মহাদেশে ভাগ করার পর যে মহাদেশগুলো সম্পর্কে আমরা জানি সেগুলো হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। আয়তন, জনসংখ্যা সব কিছু বিবেচনা করেই তারপর এই মহাদেশগুলোকে এক একটি ভাগে ভাগ করা হয়েছে। এই মহাদেশগুলোকে ভাগ করা হয়েছে সাধারণত বড় বড় সাগর বা মহাসাগরের মাধ্যমে। কিভাবে সেটা? সাধারণত পানি রাশি দ্বারা একে অপর থেকে এক একটি ভূখণ্ড একটা অপরটা থেকে পৃথক করা হয়েছে। আচ্ছা, পাঠ 2 ও পাঠ 3, এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। এর আয়তন 4,46,14,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশ যেমন পৃথিবীতে বৃহত্তম, তেমনি এর জনসংখ্যাও বিশাল এবং বিস্তৃত। এর জনসংখ্যা 442,70,00,000 2014 এর হিসেব অনুযায়ী। জনসংখ্যা ব্যাপক হওয়াতে এর সভ্যতাও রয়েছে অনেক। এই এশিয়া মহাদেশে প্রাচীন অনেক সভ্যতা আমরা দেখি, যেমন সভ্যতা সম্পর্কে আমরা জানতে পারি, যেমন সুদূর অতীতে চীন, মেসোপটেমীয়, পারসীয়, হিব্রু এবং সিন্ধু সভ্যতা। এশিয়ায় যখন এসব সভ্যতা গড়ে ওঠে তখন ইউরোপ ও আমেরিকায় সভ্যতার আলো পৌঁছায়নি। এশিয়া মহাদেশের প্রায় 1/3 অঞ্চল সমতল ভূমি। সমতল ভূমি হওয়ার কারণে এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশই কৃষি নির্ভর। যেমন চীন, ভারত, বাংলাদেশ ধান উৎপাদনকারী দেশ হিসেবে পরিগণিত। চীন পৃথিবীর সর্বশীর্ষে ধান উৎপাদনের ক্ষেত্রে। এছাড়াও সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এগুলো জ্বালানি তেল উৎপাদনে সক্ষম। এছাড়া অন্যান্য আরও যে সকল দেশসমূহ এশিয়া মহাদেশে রয়েছে, যেমন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এসব দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বেশ উন্নত। তবে জাপানকে সাধারণত শিল্প সমৃদ্ধ দেশ হিসেবেই বেশিরভাগ চিহ্নিত করা হয়। পাঠ 5 ও 6, এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। আমরা যদি মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এই মহাদেশের উত্তরে রয়েছে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ, এবং পশ্চিমে ভূমধ্য সাগর ও উত্তর পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত। আমরা এশিয়া মহাদেশের অবস্থান সম্পর্কে অবশ্যই ভালোভাবে সঠিকভাবে এটা মনে রাখার চেষ্টা করব সব সময়, কারণ আমাদের এই এশিয়া মানচিত্রের মধ্যে এশিয়া মহাদেশের যে অবস্থান এবং তার চারপাশে যে সকল সাগর, মহাসাগর যা রয়েছে তা একদম সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কোনো রকম কোনো ভুল লেখা যাবে না। এশিয়ার ইউরাল পর্বতময় এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত, যার উচ্চতা 8,850 মিটার উঁচু।
বলা হয় নেপালের তেনজিং শেরপা এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বতচূড়ায় আরোহণ করেছিলেন। এছাড়াও আমরা জানি বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনও এই পর্বতের চূড়ায় আরোহণ করেছেন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এশিয়া মহাদেশে কিন্তু অনেক দেশ অবস্থিত, যেমন চীন, ভারত, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইরান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। এছাড়াও এশিয়া মহাদেশে আরও অনেক দেশ রয়েছে। এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ, যার কারণে এশিয়া মহাদেশের দেশের সংখ্যাও বেশি। দক্ষিণ এশিয়ায় অবস্থিত আমাদের এই বাংলাদেশ। আমাদের এ দেশটি নদীমাতৃক দেশ। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশটি নদীমাতৃক দেশ। আমাদের দেশে প্রচুর পরিমাণে অনেক বেশি নদী রয়েছে। এদের মধ্যে প্রধান নদী হলো পদ্মা, মেঘনা ও যমুনা। এছাড়াও আরও নদী আছে, যেমন শীতলক্ষা, ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, কর্ণফুলী, আড়িয়াল খাঁ, বুড়িগঙ্গা প্রভৃতি। এছাড়া আমরা এটাও জানি যে আমাদের দেশের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। আমাদের এই সকল নদীসমূহ বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। বঙ্গোপসাগর তীরে কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। বঙ্গোপসাগর যেখানে অবস্থিত দক্ষিণ দিকে বাংলাদেশের ওই স্থানটাকে আমরা কি বলি? কক্সবাজার বলে থাকি। কক্সবাজারে রয়েছে আমাদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যা আমাদের দেশের জন্য একটি গৌরবের বিষয়, কারণ এখানে বিভিন্ন দেশের পর্যটক আমাদের দেশে আসে দেখতে, এই সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে বা এর সৌন্দর্য অবলোকন করতে। বাংলাদেশের এই দক্ষিণ দিকে যে বঙ্গোপসাগর রয়েছে, এছাড়া কি রয়েছে? চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর। বন্দর সমূহের জাহাজ যোগে আমরা বিভিন্ন আমদানি রপ্তানি করে থাকি। বঙ্গোপসাগরের তীরে যে এছাড়াও কি রয়েছে? এছাড়া টেকনাফ, সেন্ট মার্টিন এবং পটুয়াখালী, কুয়াকাটা সমুদ্র সৈকতও আমাদের দেশের জন্য দেশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। পাঠ 7 ও 8 পৃথিবীর মহাসাগরগুলোর অবস্থান ও গুরুত্ব। পৃথিবীতে যেমন অনেক মহাদেশ রয়েছে, তেমনি অনেক মহাসাগরও রয়েছে। বিশাল জলরাশি নিয়ে এক একটা মহাসাগর। মহাসাগর কিন্তু সাগরের চেয়ে অনেক বেশি বিশাল এবং গভীর, এবং এদের গভীরতার পরিমাপ অনেক বেশি বিভিন্ন সাগরের চেয়ে। এবং এইসব পৃথিবীতে যে কয়েকটি সাগর রয়েছে তার চেয়ে মহাসাগর অনেক বেশি বড় এবং গভীর। আচ্ছা, পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? পৃথিবীতে রয়েছে 5টি মহাসাগর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এছাড়াও আমাদের দেশে রয়েছে কি? সুন্দরবন। সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাণীর আবাসস্থল সৌন্দর্যের জন্য সুন্দরবন বিশ্ব ঐতিহ্য মর্যাদা লাভ করেছে, যা আমরা এখন সবাই জানি। আমাদের দেশে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন পার্বত্য জেলা 3টি প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিং ডং বান্দরবনে অবস্থিত। আচ্ছা, আমরা যে মহাসাগরগুলোর কথা বললাম, এই মহাসাগরগুলো সম্পর্কে আমরা কিছুটা হলেও জেনে নেব। যেমন প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। এই নামের পিছনে একটি কাহিনী রয়েছে। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ মুজালিন অথবা ম্যাজিলন এই মহাসাগরের নাম দেন প্যাসিফিক। প্যাসিফিক শব্দের অর্থ শান্ত। এর জলরাশির শান্ত রূপ দেখে তিনি এর নামকরণ করেন। পানির বিস্তার, গভীরতা ও আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। পৃথিবীর মোট আয়তনের 1/3 স্থান জুড়ে রয়েছে এই মহাসাগর। আমি কিন্তু এই কথাটা আগেও বলেছি যে সাগরের তুলনায় মহাসাগর অনেক বেশি বড় এবং গভীর। গভীরতার দিক থেকে এই 5টি মহাসাগরকে তাদের নাম্বার অনুযায়ী ভাগ করা হয়েছে। গভীরতা, পরিমাপ, আয়তন সবকিছু মিলে এই 5 মহাসাগরকে নামকরণ করা হয়েছে। প্রথমে আছে প্রশান্ত মহাসাগর, এরপর আটলান্টিক মহাসাগর, এরপর ভারত মহাসাগর, এরপর উত্তর মহাসাগর, এরপর দক্ষিণ মহাসাগর। আচ্ছা, আটলান্টিক মহাসাগর।
মহাসাগরগুলোর মধ্যে আয়তনে দ্বিতীয় এটি। আটলান্টিক মহাসাগর নামটা এসেছে রোমানরা সম্ভবত আটলাস পর্বতের নাম অনুসারে এই আটলান্টিক মহাসাগরের নাম দেন। আবার অনেকে মনে করেন রূপকথার হারারো রাজ্য আটলান্টিস দ্বীপপুঞ্জ থেকে আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয়েছে। মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক মহাসাগর আয়তনে দ্বিতীয় হলেও গুরুত্বের দিক দিয়ে প্রথম। আচ্ছা, আয়তনের দিক দিয়ে দ্বিতীয় হলেও গুরুত্বে প্রথম, তার কারণ হচ্ছে এই মহাসাগর দখল করে আছে পৃথিবীর 20% জায়গা। পৃথিবীতে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। এখন এই জলভাগের মধ্যে আটলান্টিক মহাসাগর দখল করে আছে 20% জায়গা। আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক এই দুই ভাগে বিভক্ত। এই মহাসাগরের পূর্ব দিকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা অবস্থিত। উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে আর্কটিক মহাসাগর ও অ্যান্টার্কটিক মহাসাগর। গভীরতার দিক থেকে মহাসাগরের স্থান তৃতীয়। গভীরতার দিক থেকে যদি আমরা পরিমাপ করি তাহলে আটলান্টিক মহাসাগর তৃতীয়, আর যদি আয়তন বা এর দৈর্ঘ্য প্রস্থ এই হিসাবে যদি আমরা বিবেচনা করি তাহলে আটলান্টিক মহাসাগরের স্থান হবে দ্বিতীয়। আমি বারবার একটা কথাই বলছি যে সাগরগুলোর আয়তন এবং গভীরতা অনুযায়ী সাগরগুলোর কোনটা কত নাম্বারে নির্ণয় করা হবে সেই অনুযায়ী নির্ণয় করা হয়েছে। কাজে আমরা সবগুলো সাগর এক একটা সাগরের অবস্থান এক এক জায়গায় এক এক রকম। গভীরতার দিক থেকে দেখা গেল যে অন্য সাগর একটু দ্বিতীয়তে চলে আসছে, আবার এই সাগর আগে চলে আসছে। যেমন ভারত মহাসাগর, ভারত মহাসাগর আয়তনে তৃতীয় এবং গভীরতার দ্বিতীয় স্থানে আছে। এখানে আয়তনে কিন্তু ভারত মহাসাগর তৃতীয়, তার মানে দৈর্ঘ্য প্রস্থে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগরের চেয়ে ছোট, কিন্তু আবার গভীরতায় যদি আমি পরিমাপ করতে যাই তাহলে আটলান্টিক মহাসাগরের চেয়ে ভারত মহাসাগর আবার অনেক বেশি গভীর। আচ্ছা, মহাসাগরগুলোর মধ্যে ভারত মহাসাগর আয়তনের দিক থেকে তৃতীয় এবং গভীরতার দিক থেকে দ্বিতীয়। বিশ্বের প্রায় 20% জলরাশি এই মহাসাগর ধারণ করে আছে। এই মহাসাগরের উত্তরে রয়েছে এশিয়া, পশ্চিম আফ্রিকা, পূর্বে অস্ট্রেলিয়া, দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ, আর উত্তরে আরব সাগর ও বঙ্গোপসাগর। কাজে আমি কোন সাগরের অবস্থান কিভাবে নির্ণয় করব তা এখানে বইয়ে ভালো করে উল্লেখ করে দেওয়া আছে। আয়তনের তুলনায় সাগরের অবস্থান একরকম, গভীরতার দিক দিয়ে সাগরের অবস্থান আবার আরেক রকম। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে বিস্তৃত জলরাশির নাম বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের দক্ষিণ অংশে। আমরা বঙ্গোপসাগর যেখানে অবস্থিত তা সাধারণত কক্সবাজার বলেই অভিহিত করে থাকি সেই স্থানটিকে। বঙ্গোপসাগর ভারত মহাসাগরেরই উত্তর দিকে প্রশস্ত অংশ। তার মানে বঙ্গোপসাগর কোথা থেকে এসেছে? ভারত মহাসাগরের ওই সাইড থেকে এসেছে। আমাদের ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা, কর্ণফুলী সহ অসংখ্য নদ নদীর জলপ্রবাহ এসে মিশেছে বঙ্গোপসাগরে। আমি প্রথমেই নদীগুলোর কথা বলার সময় বলেছিলাম যে আমাদের দেশের নদীগুলো গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। এছাড়া ভারতেরও কিছু নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে, যেমন ভারতের গঙ্গা, যমুনা, মহানন্দা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সহ আরও অন্যান্য অনেক নদী। আবার মিয়ানমারের কিছু নদী এসেছে, যেমন ইরাবতী ও নাফ নদীও এসে মিলেছে বঙ্গোপসাগরে। আচ্ছা, বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন ছাড়াও বঙ্গোপসাগরে অন্যান্য আরও দ্বীপ রয়েছে, যেমন মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বঙ্গোপসাগরের নিকটে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। তার মানে আমাদের সমুদ্র বন্দর চট্টগ্রাম বঙ্গোপসাগরের নিকটে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। চট্টগ্রামের সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। দ্বিতীয় বৃহৎ বন্দর মংলাও বঙ্গোপসাগরের নিকটে অবস্থিত। পটুয়াখালীর পায়রা নদীর মোহনাও রয়েছে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর। এছাড়া বঙ্গোপসাগর তীরবর্তী অন্যান্য বিখ্যাত সমুদ্র বন্দরগুলোর মধ্যে রয়েছে ভারতের কলকাতা, চেন্নাই, শ্রীলঙ্কার কলম্বো এবং মিয়ানমারের ইয়াঙ্গুন ও আকিয়া। আচ্ছা,
বঙ্গোপসাগর যে শুধু আমাদের দেশের একটা সুন্দর পর্যটন কেন্দ্র তাই কিন্তু শুধু নয়, বঙ্গোপসাগর আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। যেমন বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ুপ্রবাহ আমাদের দেশে বায়ুপ্রবাহের কারণে কিন্তু আমাদের দেশে বৃষ্টি হয়। বৃষ্টির ফলে কি হয়? বৃষ্টির ফলে কৃষি নির্ভর আমাদের দেশে নানা ধরনের ফসল জন্মায়। এছাড়া বঙ্গোপসাগরে কি আছে? প্রচুর পরিমাণে মাছ, প্রায় 500 প্রজাতির মাছ রয়েছে বঙ্গোপসাগরে, যার মধ্যে কি কি আমরা চিনি? সাধারণত রূপচাঁদা, ইলিশ, ঝুরি, লাইট্টা, ফাইসা, পোয়া, কোরাল প্রভৃতি। এছাড়া 10 রকমের চিংড়ি মাছও রয়েছে বঙ্গোপসাগরে। দেশের সব চাহিদা মিটিয়ে মাছ বিদেশেও রপ্তানি করা হয়। তাছাড়া বঙ্গোপসাগর তলদেশে রয়েছে বিপুল গ্যাস সম্পদ। আমাদের দেশের উপকূলীয় এলাকার অধিবাসীরা বঙ্গোপসাগরের পানি থেকে লবণ উৎপাদন করে, তাতে দেশের লবণের চাহিদা প্রায় সবটুকু মিটে যায়। সাগরের শঙ্খ, শামুক, ঝিনুক সংগ্রহ করে অনেক লোক জীবিকা নির্বাহ করে। কক্সবাজারে গড়ে উঠেছে ঝিনুক শিল্প। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র। মোট কথা বলা যাচ্ছে বঙ্গোপসাগর আমাদের দেশে একটি বিরাট ভূমিকা পালন করছে। প্রায় সর্বক্ষেত্রেই বলা যায় বঙ্গোপসাগরে ভূমিকা রয়েছে, সেটা আবহাওয়ার ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, আমাদের দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণের ক্ষেত্রে হোক, অনেক ক্ষেত্রে এই বঙ্গোপসাগর আমাদের দেশে এক অগ্রণী ভূমিকা রাখছে। মহাসাগর ও সাগরের গুরুত্ব। পৃথিবীব্যাপী যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য গড়ে তোলার ক্ষেত্রে সাগর ও মহাসাগরগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশ্যই মহাসাগরগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্য কিন্তু গড়ে ওঠে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের উপকূল হয়ে উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে উপনীত হন। এতে পশ্চিমের সাথে পূর্বে যোগাযোগের পথ খুলে যায়। সমুদ্র পথের মাধ্যমে আমাদের কিন্তু বিভিন্ন মহাদেশের সাথে, এক মহাদেশের সাথে আরেক মহাদেশের যোগাযোগ ব্যবস্থা হয়েছিল। বিভিন্ন সাগর মহাসাগরের মৎস্য সম্পদে ভরপুর এবং এদের তলদেশে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে। হ্যাঁ, আমাদের এই সাগর মহাসাগরগুলোর মাধ্যমে আমাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। সাগর মহাসাগরের মাধ্যমেই কিন্তু প্রথমে আমাদের যোগাযোগ ব্যবস্থা সম্ভব হয়েছিল। জাহাজ যোগে হোক বা বিভিন্ন জাহাজ যোগে বা পানি পথের মাধ্যমে বিভিন্ন মহাদেশের সাথে বা বিভিন্ন দেশের সাথে, এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ ব্যবস্থা হয়েছে। এটা সাগরের মাধ্যমে হোক বা মহাসাগরের মাধ্যমেই হোক না কেন। এই অধ্যায়টাতে আমরা বিশ্ব পরিমণ্ডলে যা কিছু রয়েছে এবং এই সকল কিছু যে আমাদের দৈনন্দিন জীবনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা সম্পর্কে আমরা জানতে পারবো। বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। এখানে বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশের অবস্থানটা কিন্তু এমনি চলে আসেনি। বাংলাদেশের অবস্থানটা 1971 সালের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে সমগ্র বিশ্বে। অতঃপর বাংলাদেশ একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে একটি স্থান করে নেয়। ভৌগোলিক পরিবেশ অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, আমাদের আবহাওয়া, আমাদের জলবায়ু বিভিন্ন কিছুই আমাদের জীবনে প্রভাব ফেলে। সাগর মহাসাগর বা বিভিন্ন দেশের আবহাওয়া বা জলবায়ু অনুযায়ী সে দেশের ফসল উৎপাদন ক্ষমতাও বিভিন্ন রকম হয়ে থাকে, যার কারণে এক এক দেশের পণ্য এক এক রকম হয় এবং পণ্যগুলো কোনো দেশে বেশি পরিমাণে জন্মানোর কারণে সেই দেশের পণ্যগুলো পৃথিবীর মধ্যে শীর্ষস্থান দখল করে নেয়। যেমন যদি আমরা অর্থনীতির ক্ষেত্রে বলি যে ধান পাট বা উৎপাদনকারী ফসলের ক্ষেত্রে বলা যায় চীন, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এসবের নাম। আবার জ্বালানি তেলের ক্ষেত্রে বলা যায় যে সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত, কুয়েত এগুলো জ্বালানি তেলের ক্ষেত্রে শীর্ষে। শিল্পোন্নত দেশ হিসেবে সাধারণত জাপানকেই বলা হয়। জাপান শিল্পোন্নত দেশ মানে শিল্প সমৃদ্ধ দেশ হিসেবেই গণ্য। এছাড়া অন্যান্য দেশসমূহ শিল্পোন্নত
শিল্পের দিক দিয়ে এগিয়ে আসছে, যেমন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়াও ভারত শিল্প দিক দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। তোমরা এই পুরোটা অধ্যায় ভালো করে বাসায় প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে এবং কোন লাইনে কি বলা হয়েছে, বিশেষত এগুলোর আয়তন, ভৌগোলিক অবস্থান সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবে এবং সব এই আয়তন, ভৌগোলিক অবস্থান সবসময় একদম সঠিকভাবেই থাকতে হবে, এলোমেলো কোনো কিছু করা যাবে না বা লেখাও যাবে না বা উপস্থাপন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই।